Hey guys, good morning. Welcome back to my channel. এদিকে দেখি আহানা কোথায়? এখন আমরা যাচ্ছি একটু মন্দিরে। আজকে তো জামাই ষষ্ঠী, তো এখানে মন্দিরে একটু পুজো দিতে যাচ্ছি। কাল আমাদের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে। সো তোমরা অলরেডি দেখেইছো, আমি পোস্ট দিয়েছি। অর্পণের ফোন কালকে শপিং করতে গিয়ে চুরি হয়ে গেছে। জামাই ষষ্ঠীর জন্যই আমরা শপিং করতে কাল বেরিয়েছিলাম। আর এখানে তো তোমরা জানোই এই প্রচুর মানে এখন তো দেখতেই পাও ভিডিওতে যে লন্ডনে বা বিদেশে বিভিন্ন জায়গাতেই এত চুরি চামারি হয়, সাবধানতা বলেই রাখতে, কিন্তু সামার এলে আরো বেশি হয়। আর তাছাড়া আমরা বাচ্চা নিয়ে সবসময় ঘুরি, তো কখন কেউ পকেট থেকে বের করে নিয়েছে বুঝতেও পারিনি। এখন এটা একটা বাজে জিনিস হয়ে গেল, তাই মনটা অর্পণের খুব খারাপ। তো এখন যাচ্ছি মন্দিরে, একটু পুজো দিয়ে আসি, তারপরে সারাদিন দেখাবো কি করছি। আর তোমাদেরকে এটাও জানাবো যে কিভাবে সব কিছু রিকভারি করছি, কারণ এই প্রসেসটা খুব একটা টাফ প্রসেস। এটা জানাটার জন্য অনেক আমাদেরকে আটঘর পোড়াতে হচ্ছে। তো সেই সমস্ত প্রসেসটাও তোমাদেরকে বলবো, যাতে তোমাদের অনেক হেল্প হয়। তাই কি সুন্দর লাগছে। পুজো দেওয়া হয়ে গেল আমাদের। খালি দুষ্টুমি। সবাইকে জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা। অর্পণের মুখ দেখে বুঝতেই পারছো আমাদের জামাই ষষ্ঠীটা কিন্তু সবার মতো এত আনন্দের হচ্ছে না, কারণ অর্পণের মনটা ওর যাই বলুক না কেন খুবই খারাপ। তো এখন আমরা সকালবেলায় বেরিয়েছি ওর নতুন সিমটা আবার তুলে আনতে। বাবারা তো কখনোই নিজেদের দুঃখ প্রকাশ করে না, এটা তো আমি দেখেইছি। তাই অর্পণেরও মন খারাপ হলে ও সেটা বুঝতে দেয় না আমাদেরকে, কিন্তু আমি জানি ওর মনে মনে খুব মন খারাপ হচ্ছে যে ফোনটা ও এরকম একটা দিনে হাট করে হারিয়ে ফেললো। বাট ওর কোনো দোষ নেই, এখানে এত চুরিচামারি বেড়ে গেছে, লোকের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে, এরকম ঘটনাও আছে। সেখানে তো বাচ্চা নিয়ে শপিং করছে, তার মধ্যে কখন পকেট থেকে কেউ বার করে নিয়েছে আর কি করা যাবে। তো ইউকের সিমটা তো এখানে ইজিলি পেয়ে গেছি, বাট ইন্ডিয়ান সিমটা তো এখনও পাওয়া যায়নি। ইন্ডিয়ান সিমটা ব্লক করা গেলেও সিমটা কিন্তু পাওয়া যায়নি। সিমটা নেওয়ার জন্য হয়তো ওকে আবার ইন্ডিয়া একবার জন্য যেতেও হবে, কারণ সিম খুব ইম্পর্টেন্ট জিনিস জানোই, ইন্ডিয়াতে তো সেটা আরোই ইম্পর্টেন্ট জিনিস। তো আজকে বাড়ির লোকেরাও ওকে চেয়ার আপ করার জন্য অনেক কিছু বলছে, আর জানি ওর মনটা ভালো নেই। তো ব্রেকফাস্টও করেনি সকাল থেকে, এই এতক্ষণে আমি একটু ওটস অমলেট বানিয়ে দিলাম। আজকে ওর কোনো কিছুর মন নেই। তো দুপুরবেলাতেও আমাকে বলছে কিছুই খাবো না, বাট আমি তো খাবার বানিয়ে দেবই। তো এখন ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি, মেয়েও একটু ওটস অমলেট খাবে আর অর্পণও খাবে, দুজন মিলিয়ে এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছে। তো আজকে ভেবেছি যে আমার তো ষষ্ঠী আছে, আমি তো আজকে নিরামিষই খাবো, তাছাড়া দিনের বেলাতেও সেরকম কিছু খাবোও না। তাই শুনে অর্পণ বলছে আমিও খাবো না। আমি তোমার তো কোনো ষষ্ঠীটা সেরম নেই যে তুমি না খেয়ে থাকবে, তোমার তো আজ জামাই ষষ্ঠীতে জামাই আদর পাওয়া উচিত, বাট সেটা হচ্ছে না যখন, তো ভালো মন্দ তো কিছু একটা খেতেই হবে। সো আজকে একটা পনিরের ভালো রেসিপি রান্না করব বলেছি। তো অর্পণ বলল ঠিক আছে চলো দুজনে মিলেই করে নিই, কারণ আমারও মনটা ভালো নেই এবং সব থেকে বড় কথা আমার শরীরটা ভালো নেই। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা এত ধরে গেছে, আমার ভয়েস ওভারগুলো হয়তো শুনে তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা। আমি কথা
বলতে পারছি না, তবুও তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। সো একটু কিন্তু অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। আমি আমার শরীর খারাপ হোক বা যাই হোক, সব দিনেই চেষ্টা করি তোমাদের সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করার। তো যাই হোক, কথা বলতে পারছিলামই না, রাত্রিবেলায় এমন অবস্থা হয়ে গেছিলো গলার আমার। সকালবেলায় উঠে তাও একটু ঠিক আছি, বাট এখন রান্না বান্না করছি। তো অর্পণও এসে গেছে হেল্প করার জন্য রান্নাটা। তো যে কোনো ভালো কোনো রান্না করার আগে আমরা সবার আগে হোমমেড গরম মশলাটা বানিয়ে নিই, কারণ এখানকার কেনা গরম মশলা আমাদের একদম ভালো লাগে না। তাই হোমমেড গরম মশলা বানিয়ে নিই। আর আজকে যে পনিরের রান্নাটা আমি করছি, এই রান্নাটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, কিন্তু কোনো অকেশানের দিনও বানাতে পারো, ভীষণ ভালো লাগবে। তো এর জন্য প্রথমেই টমেটোগুলোকে কেটে আমি, তোমরা পোড়ানোর ব্যবস্থা থাকলে পোড়াতেও পারো, বাট আমার কাছে পোড়ানোর জন্য সেরকম কোনো ব্যবস্থা ছিল না। তাই আমি এগুলোকে একটু তাওয়ার মধ্যে মানে ভাজা ভাজা মতোই করে নিচ্ছি, মানে তেল কিছু দিইনি, জাস্ট একটুখানি তাওয়ার মধ্যে গরম করে এটাকে রেখে দিচ্ছি। লঙ্কা আর টমেটোটা এপিট ওপিট ভালো করে তাওয়ার মধ্যে একটু সেঁকে নিচ্ছি। এরপর ব্লেন্ডারের মধ্যে যে গরম মশলা গুঁড়োটা করে নিয়েছিলাম, মানে সব গরম মশলা গোটাগুলোকে রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এরপরে আমি বানিয়ে নেব একটুখানি সুজি আর কাজু বাদাম রোস্ট, সেটাকেও আমরা গুঁড়ো করে নেব। বাট এই সমস্ত মশলাটা বানানোটাই হচ্ছে এই রান্নাটার মেন। আজকে পনিরের একটা অন্য রেসিপি করছি, যেটাও তোমরা করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা বানানোটাও কিন্তু বেশ সোজা। যাই হোক, পনির নিয়ে নিয়েছি। আমরা এখানে লোকাল স্টোর থেকেই এই পনিরটা কিনি, তোমাদেরকে আগের ভিডিওতেও দেখিয়েছিলাম। এই পনিরটা কিন্তু এখানে ভালোই পাওয়া যায়। আর আজকের রান্নাটার জন্য সেরকম কোনো স্পেসিফিক ব্যাপার নেই যে পনিরের পিসগুলো বড়ই কাটতে হবে বা ছোটো কাটতে হবে, যেরকম খুশি তোমরা কাটতে পারো। আমরা ছোট ছোট কিউবের মতো করেই পিস করে নিচ্ছি, কারণ ওইভাবেই আমাদের পনিরটা খেয়ে অভ্যাস, ওইভাবেই ভালো লাগে খেতে। তো এবার আমরা মশলাটা বানিয়ে নেব। যে মশলাগুলো রোস্ট করে নিয়েছিলাম, যেরকম কাজু পোস্ত, এগুলোকে একসাথে নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব টমেটো আর লঙ্কা, যেগুলোকে আমি একটু পোড়া পোড়া করে রেখেছিলাম। এই সমস্ত কিছুকে দিয়ে একবারে ব্লেন্ডার জারের মধ্যে পেস্ট করে নেব। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ টমেটোর গা থেকেই যা জল বেরোবে সেই জলেই এই পেস্টটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখো কত ভালো করে পেস্ট হয়ে গেছে। এরপর পনিরগুলোকে একটু জাস্ট ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য একটুখানি নুন মাখিয়ে নেব পনিরের গায়ে। পনিরটাকে আগে থেকে একটু ম্যারিনেট করে রাখলে না পনিরের টেস্টটা ভালো হয়, নুনটাও ভালো করে ঢোকে, এটা আমি দেখেছি। তো নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট পনিরটাকে আজকে ম্যারিনেট করব। বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, কারণ রান্নাটার জন্যই যে মশলাটা বানিয়েছি সেই মশলার টেস্টেই এই পনিরের রান্নাটা কিন্তু আজকে খুব টেস্টি হয়ে যাবে। আলাদা করে পনিরকে বিশাল কিছু ম্যারিনেট করার দরকার নেই। তবে কিছুক্ষণ ধরে নুন হলুদটা মাখিয়ে রেখে তারপর আমি তেল গরম করতে দিয়ে পনিরটাকে এবার ফ্রাই হতে দেব। পনিরটাকে খুব বেশি ফ্রাই আজকে করব না, পনিরটাকে একটু হালকা হালকা ফ্রাই করে নেব। ভেজে রাখা পনিরগুলো তুলে নিয়ে এবার ওই সেম তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো একটুখানি আদা কুচি, একটুখানি হিং আর একটু কাসুরি মেথি। আজকের রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেই তোমরা এই রান্নাটা বানাতে পারো। খেতে কিন্তু অসাধারণ, কোনো অংশে এটা রেস্টুরেন্টের থেকে কম মনে হবে না। পুরো রান্নাটা দেখো শেষ অবধি, আশা করি ভীষণ ভালো লাগবে। যেহেতু আজকে জামাই ষষ্ঠী আর আমার বর মনের দুঃখে কিছুই খাবে না বলছে, তো আমার দায়িত্ব হয় যে কিছু একটা ভালো রান্না করে ওকে খাওয়াই। একটা রান্না হলেও যেন সেটা ভালো হয়। তো যাই হোক, দুজনে মিলেই করছি। মাঝে মাঝে ও এসে দেখছে, মাঝে মাঝে আমিও করছি, আর মেয়েকেও দেখতে হচ্ছে। তো কাসুরি মেথি আর বানিয়ে রাখা গরম মশলাটা ওই বেটে রাখা পেস্টটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। এই কষানোটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। আর তারপরে এর মধ্যে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে দিতে হবে টক দই। টক দইটা যখন দেবে তখন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবে, নাহলে টক দইটা কেটে গেলে কিন্তু মশলাটা ভালোভাবে কষানো যাবে না। আমরা যখন রান্না করছি, এদিকে মেয়েও আমাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে রান্নাঘরে খেলা করছে আর খাবার দাবারও খাচ্ছে। পনির ভাজা হচ্ছে দেখে তারও একটু ইচ্ছা করছিল পনির খেতে, তাই ওকে একটু পনির দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটাকে ভালো করে কষাচ্ছি। মশলাটা কষাতে কষাতে অর্পণ বললো এর মধ্যে একটু ঘি অ্যাড করে দিতে পারো, ঘি দিয়ে কষালে আরও একটু বেশি টেস্ট হবে, যেহেতু নিরামিষ রান্না। তাই আমি ওর কথা মতো এতে একটু ঘি অ্যাড করে দিয়েছি। ঘি দিয়ে ভালো করে রান্নাটা কষিয়ে নেওয়ার পরে এই রান্নাটার মধ্যে একটুখানি দুধ অ্যাড করব। তো তার আগে নুন আর মিষ্টিটা নিজেদের স্বাদ মতো তোমরা অ্যাড করে নিও। আমরাও নিজেদের স্বাদ মতো নুন মিষ্টিটা অ্যাড করে নিয়েছি।
এরপরে দিয়ে দেবো এর মধ্যে ফুল ফ্যাট একটু দুধ দিয়েই আমরা জলের জায়গায় আজকে রান্নাটা কষাচ্ছি, যাতে পুরো একদম রেস্টুরেন্টের মতোই কিন্তু খেতে হয়েছিল। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখো। এরপর আর কিচ্ছু সেরম করার নেই, দুধ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিলেই আমাদের রেস্টুরেন্ট স্টাইল কিন্তু পনির একদম রেডি। আর এটা কিন্তু ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। তো আজকে অর্পণ আমাকে রান্নাই করতে জানি, কারণ সকাল থেকে আমরা মন্দিরে গেছিলাম, বাইরে গেছিলাম, তারপর ওর ইচ্ছেই ছিল না রান্নাবান্না কিছু করার। তো আমাকে সেজন্য কি বলছিল কিছু খাবো না, তো ভাতও করতে দেয়নি। তো সেজন্য আজকে আমি তো যেহেতু ভাত খাবো না ষষ্ঠী, তাই আমাকে বললো আমি নান দিয়ে এটা খাবো। তো ও দোকান থেকে এখানে নান কিনতে পাওয়া যায়, সেরকম একটা নান কিনে নিয়ে এসেছে আর সেটাকে সেঁকে নিয়ে এই পনিরটা দিয়ে খেয়েছে। তো ও খেয়ে তো আমাকে বললো অসাধারণ হয়েছিল, থ্যাঙ্কস ওয়াইফি, কারণ ওর একদম মুড খারাপ ছিল, সেরম অবস্থাতে এরম একটা ভালো খাবার পেয়ে ও তো ভীষণ খুশি হয়েছে। তোমরাও কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো এবং ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও, যাতে নতুন ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। এবং প্লিজ ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। আর এই দেখো যে নানটা নিয়ে এসছে, এটার সাইজটা কি বড়, এটা পুরো একটা জাম্বো সাইজের নান। আমি তো দেখেই ভাবছি যে কি করে খাবে এটা এত বড়, বাট একটা খেলেই পেট ভরে যাবে সেটা বুঝতেই পেরেছি। তো যাই হোক, তার খাওয়ার তো মন ছিল না, তাই আজকে তাকে হাতে করে একটুখানি খাইয়ে দিলাম, যাতে তার খেয়ে একটু মনে খুশি হয়। তো বিকেলবেলায় ও আমাকে বলেছে আজ সারাদিন তো অনেক কিছু হলো, বিকেলে চলো আজকে একটু তোমাকে নিয়ে যাই ধোসা খাওয়াতে, যেহেতু তুমি ধোসা খেতে খুব ভালোবাসো। আর আজকে তো তুমি সেরকম কিছু খাবেও না, সকাল থেকে তো ষষ্ঠীর জন্য সেরকম কিছুই খাইনি। তো বাইরে এসেছিলাম আজকে একটু ধোসা খেতে, আমাদের ফেভারিট দোকান মাদ্রাস ফ্লেভার, এখানে তো আমি আগেও এসেছি অনেকবার, ভিডিওতে তোমাদের দেখিয়েছি। তো আজকে এখানে অর্পণ অর্ডার করেছে একটা থালি, যেটা একটা সাউথ ইন্ডিয়ান থালি। তো দেখা যাক এর মধ্যে কি কি আসে। তো থালিটার মধ্যে অনেক কিছুই আসার কথা, তো থালি আমাদের দিয়ে চলে গেছে। এর মধ্যে আছে দেখো ধোসা, তারপরে এগুলো কি রয়েছে, এটা হচ্ছে তোমার বড়া, তারপরে ইডলি, সাম্বার আর চাটনিও তো রয়েছে, সাথে একটা মিষ্টিও রয়েছে। এই মিষ্টিটা কী দিয়ে বানানো সত্যি আমি খেয়ে বুঝতে পারলাম না। তো অনেক কিছুই রয়েছে যেগুলো সবই সাউথ ইন্ডিয়ান খাবার, আমি খেতে বেশ ভালোই লাগছিলো, কিন্তু সত্যি করে আমি নামই জানি না এগুলো কী জিনিস, কিন্তু খেতে খুব সুন্দর। সব থেকে ফেভারিট তো আমার ধোসা, আমি অলওয়েজ ধোসা খেতেই আসি, বাট আজকে ও এগুলো অর্ডার করেছিল যাতে মেয়েও একটু খেতে পারে, ও একটু খেতে পারে, আর আমি এতগুলো খাবার একসাথে খেলে আমার রাতের ডিনারের মতো করেই পুরো পেটটা ভরে যাবে, সেই জন্য আমি এতগুলো জিনিস অর্ডার করেছে। বাট দেখো আমার মেয়ে তো গরম দেখে খাবে না করছে, খালি ধোসা খাবে, ধোসা ছাড়া অন্য কিছু নেবে না। অন্য বড়া ইডলি এগুলো একটুকে দিতে গেলাম, তো সে কিছুতেই নিল না, শুধু সে ধোসা খাবে। আর বাড়ি থেকে খাওয়া দাওয়া ওকে করিয়েই নিয়ে এসেছিলাম, তো প্রচুর এনার্জি, একদম পেছনে জাম করছে। তো অর্পণও টেস্ট করে দেখছিল সমস্ত খাবারগুলো। যাই হোক, আজকে এইভাবে আমাদের জামাই ষষ্ঠীর দিনটা কেটে গেল। তোমরা তোমাদের জামাই ষষ্ঠীতে নিশ্চয়ই অনেক আনন্দ করেছো, কে কী করেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। এবার খেয়ে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। মেয়ে দেখো আজকাল কী রকম দৌড়ায়, স্ট্রলারে সে বসবেই না, স্ট্রলার থেকে নেমে একদম বাই করে ছুটছে, তারপরে সে আবার নিজে স্ট্রলার নিজে নিয়ে যাবে। আমরা হাত দিয়ে ধরলে আমাদের হাতটা ঠেলে সরিয়ে দিচ্ছে, বলছে না হাত দিয়ে তোমাদের ধরা যাবে না, আমি আমার স্ট্রলার নিজে নিয়ে যাব। এবার এদিক ওদিক চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ধাক্কা লেগে যাবে, লোকের ধাক্কা লেগে যাবে, আমরা ধরছি, কিছুতেই সে ধরতেও দেবে না, হাত দিলেই বলছে হাত সরিয়ে দাও, আমি আমার স্ট্রলার একা নিয়ে যাব। কি মুশকিলের ব্যাপার, এই টডলার এজে বাচ্চাদের একা সমস্ত কিছু করার ইচ্ছে এত হয়, আর কি বলবো। তবে হ্যাঁ, তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে, যদি তোমাদের কারোর এই বিদেশে থাকাকালীন ফোন চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা কি উপায়ে সিম পেয়েছো সেটা আমাকে অবশ্যই জানিও। কারণ আমরা তো আমাদের এই দেশের সিমটা ইজিলি দোকানে গিয়ে সঙ্গে পেয়ে গেছি এবং লকও হয়ে গেছে। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো যে এখানে থানায় রিপোর্ট করাতে গেলেও আমাদের পয়সা দিয়ে রিপোর্ট করাতে হয়, তার জন্য কোনো ইনভেস্টিগেশন তো হবেই না, শুধু ফোনটা চুরি গেছে সেটা জানিয়ে ওদেরকে একটা সিকিউর করার জন্য আমাদেরকে পয়সা 6 পাউন্ড খরচা করতে হলো। তো এই একটা ব্যাপার আমার এই প্রসেসিংটার মধ্যে খুব খারাপ লাগলো। তোমাদের কার কীরকম অভিজ্ঞতা সেটা আমায় জানিও। আর আজকাল দেখো আমার মেয়ে একা এরকম সিঁড়ি ওঠাও শিখে গেছে, কি ভালো